পাসপোর্ট অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য। অফিস প্রধান থেকে শুরু করে কেরানি এমনকি নিরাপত্তা কর্মীও পান টাকার ভাগ। হিসাব রাখেন চ্যানেল মাস্টাররা। দুদকের জেরায় তথ্য। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে ডুয়েট ব্লকেট কর্মসূচি। ঢুকতে পারছেন না নতুন ভিসি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন। ঢাকার ভাড়ারিয়া ও ধামরাইয়ের কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। চলবে বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির সিদ্ধান্ত। বাংলাদেশকে বড় সুখবর দিল আরব আমিরাত। চলতি বছর বাংলাদেশ থেকে ৬,০০০ গাড়ি চালক নিয়োগ দিতে আগ্রহী আবুধাবি। আজ থেকে শুরু হচ্ছে চালক বাছাই কার্যক্রম। ১১ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। সংশ্লিষ্ট নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত জারি। আবহাওয়া অফিসের বিবৃতি। পাসপোর্ট অফিস, যেখানে অহরহ ঘুষ বাণিজ্যে কোণঠাসা সেবা প্রার্থীরা। তবে ঘুষ দেয়া নেয়ার ব্যাপারটি ঠিক কেমন করে হয়, চলুন জেনে নেওয়া যাক। সরকারি তথ্য মতে সারা দেশে প্রায় ৬৯টি অফিসে পাসপোর্ট আবেদন জমা নেওয়া হয়। এই পাসপোর্ট অফিসগুলোর ৩টে ক্যাটাগরি থাকে, এ, বি এবং সি। যেখানে প্রতিদিন ২০০ থেকে ২৫০ বা এর উপরে আবেদন জমা পড়ে সেটি এ ক্যাটাগরি। যেখানে ২০০-র নিচে আবেদন জমা পড়ে সেটি বি, এবং যেখানে ১০০-র নিচে আবেদন জমা পড়ে সেটিকে বলা হয় সি ক্যাটাগরির অফিস। প্রশ্ন হলো, এই ক্যাটাগরির অর্থ বা কারণ কি? মূলত পোস্টিং বাণিজ্যের জন্য সরকারি অফিসের এমন ক্যাটাগরি করা হয়। যে অফিসে আবেদন বেশি জমা পড়ে সে অফিসে ঘুষ লেনদেন বেশি হয়, অর্থাৎ এ ক্যাটাগরিতে সবচেয়ে বেশি টাকা ঘোরে। তাই এই ক্যাটাগরির দিকেই ঘুষখোরদের নজর থাকে বেশি। এখানে চাকরি নিতে হলে মোটা অঙ্কের ঘুষ দিতে হয়। কোনো এ ক্যাটাগরির অফিসে মাসে ১.৫ কোটি টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয় বলে অভিযোগ আছে। এবার আসা যাক প্রক্রিয়ায়। পাসপোর্টের মোট আবেদনের প্রায় ৮০% দালালের মাধ্যমে আসে। সরকার নির্ধারিত ফির বাইরে আবেদন প্রতি ১.৫ থেকে ৩,০০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়। আদায় করা ঘুষ নির্দিষ্ট নিয়মে ভাগ করা হয়। এর বড় অংশ সংশ্লিষ্ট অফিস প্রধান রেখে দেন। বাকিটা কেরানি থেকে নিরাপত্তা কর্মী পর্যন্ত বিভিন্ন স্তরে বন্টন হয়। এ কাজের জন্য প্রতিটি অফিসে চ্যানেল মাস্টার নামে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী থাকেন, যিনি হিসাব সংরক্ষণ করেন। মাঠ পর্যায়ের অফিস থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা মিটিং বা অন্য কোনো অজুহাতে সশরীরে ঢাকার আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ে এসে টাকা ভর্তি বিশেষ প্যাকেট পৌঁছে দেন। তবে অনেক সময় গোপনীয়তা রক্ষার জন্য কর্মকর্তাদের বাসায় গিয়ে প্যাকেট পৌঁছে দিতে হয়। এছাড়া ঘুষের টাকার ভাগ পান স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু অসাধু সদস্য এবং নাম সর্বস্ব পত্রিকার সাংবাদিক নামধারী এক শ্রেণীর দালাল। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদকের জেরার মুখে পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা নিজেদের অভ্যন্তরীণ দুর্নীতির এমন অভিনব তথ্য ফাঁস করেন। দুদক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি জানান, পাসপোর্টের এমন ঘুষ বাণিজ্য সহসা বন্ধ হওয়ার নয়, কারণ ঘুষ চক্রের সঙ্গে খোদ উচ্চ পর্যায়ের কতিপয় কর্মকর্তা জড়িত। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের অসাধু সদস্য এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের পকেটেও যায় এই ঘুষের টাকা। ২০১৯ সালে ডিজিএফআই অভিযান চালিয়ে ২৫ কর্মকর্তার নাম দুর্নীতির তালিকায় অন্তর্ভুক্ত করে এবং দুদক কয়েকজনের বিরুদ্ধে মামলাও করে। তবে রাজনৈতিক প্রভাবে অনেকের বিরুদ্ধে তদন্ত এগোয়নি বলে সংশ্লিষ্টদের দাবি। বর্তমান প্রশাসন কিছু ক্ষেত্রে কড়াকড়ি বাড়ালেও সেবার মান ততটা উন্নত হয়নি এবং সাধারণ ভোগান্তি কমেনি বলেও অভিযোগ রয়েছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েটে চলমান আন্দোলন অব্যাহত আছে। সোমবার সকাল থেকে শুরু হয়েছে পূর্ব ঘোষিত ডুয়েট ব্লকেট কর্মসূচি। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।
শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপন জারির পর শিক্ষার্থীদের একটি অংশ এর বিরোধিতা করে আন্দোলনে নামে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন, তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া উচিত। সেই প্রেক্ষিতে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলে নামেন শিক্ষার্থীরা। শুক্রবারও আন্দোলন অব্যাহত থাকে। নতুন উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্যানার টানিয়ে দেওয়া হয়। এর ধারাবাহিকতায় রোববার সকালে নতুন ভিসিকে লাল কার্ড কর্মসূচির ডাক দেওয়া হয়। এ নিয়ে পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ জন আহত হন। একই দাবিতে সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে দেন। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা গেটে অবস্থান করলেও শিক্ষার্থীরা তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়েছেন বলে জানা গেছে। তারা বলছেন, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে। বিদ্যুৎ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের কারণে সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে সাধারণ মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবা কার্যক্রমে সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে। ঢাকার ধামরাই ও ভাড়ারিয়া উপকেন্দ্রের কয়েকটি ফিডারে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর ধামরাই জোনাল অফিস সূত্র জানিয়েছে, ৩৩ কেভি লাইনে তার পরিবর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ভাড়ারিয়া ৩৩ কেভি, একমি এবং ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নম্বর ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। রোববার বিকালে এক নোটিশে এ তথ্য নিশ্চিত করেন ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন। বিদ্যুৎ বন্ধ থাকবে ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, খাতড়া, ছয়বাড়িয়া, বাড়িগাঁও, বাসাইল, কুল্লা, জলসিন, তালতলা, ইসলামপুর, কুমরাইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা ও ঢুলিভিটা সহ আশেপাশে এলাকায়। বাংলাদেশকে বড় সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির দুবাই ভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি চলতি বছরেই বাংলাদেশ থেকে ৬,০০০ ড্রাইভার নিয়োগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানিটির প্রতিনিধি দল এ আগ্রহের কথা জানায়। প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫,০০০ কর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮,০০০ই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের পরিশ্রম ও দক্ষতার কারণে তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারীরা সফলভাবে ড্রাইভিং পেশায় কাজ করছেন বলেও জানান তারা। প্রতিনিধি দল আরও জানায়, সোমবার ১৮ মে থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য বাংলাদেশি ড্রাইভার বাছাই কার্যক্রম শুরু হবে। এ দফায় নতুন করে আরও ১৫০০ চালকসহ চলতি বছর মোট ৬,০০০ ড্রাইভার নিয়োগ দিতে চায় প্রতিষ্ঠানটি। সকাল থেকে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ছিল মেঘে ঢাকা। দিনের শুরুতেই বৃষ্টির আশঙ্কা করা হচ্ছিল। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর দেশে ১১ জেলার জন্য ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার দুপুরের আগে রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিও সম্ভাবনা রয়েছে। পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া আসতে পারে বলে জানানো হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সাধারণ মানুষের সঞ্চয়ের জন্য লিজিং কোম্পানি, শেয়ার বাজার, বীমা ও সমবায়ের মতো ব্যাংক খাতও এখন অনিরাপদ। বিনিয়োগ বা সঞ্চয়ের নিরাপত্তা নেই। হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া বেশিরভাগে টাকা রাখলে মুনাফা তো দূরের কথা, আসল ফেরত পাওয়া নিয়েই শঙ্কা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে বর্তমানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ 5,57,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 30.60%। এছাড়াও খেলাপি ঋণের প্রকৃত চিত্র আরও ভয়াবহ। বহু ব্যাংক বছর পর বছর প্রকৃত তথ্য গোপন করছে। হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া বাকিগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ। 12টি ব্যাংকের খেলাফি ঋণের হার 70% উপরে উঠে গেছে। অনেক ব্যাংকে আমানতকারীরা টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। 62টি ব্যাংকের মধ্যে 66% দুর্বল অবস্থায় রয়েছে। ইতিমধ্যে 23টি ব্যাংকে মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2,82,000 কোটি টাকা। ফলে ব্যাংক খাতে আমানতকারীরা কিংবা ক্ষুদ্র সঞ্চয়কারীরা আস্থা হারাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ডক্টর মইনুল ইসলাম যুগান্তরকে বলেন, আর্থিক খাতের এই আস্থা সংকট সাধারণ বিষয় নয়। এই সংকট অনেক গভীরে। পুরো খাতের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। ফলে এখান থেকে সহজে উত্তরণ সম্ভব নয়। আর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আর্থিক খাতের সমস্যা সমাধানে গ্রাহকের আস্থা ফেরানো জরুরি। আর এই আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। যেমন বড় অঙ্কের যেসব অর্থ পাচারের কথা বলা হচ্ছে, সেগুলো উদ্ধারে স্টোলেন অ্যারেস্ট রিকভারি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি কাজ করছে। এছাড়াও সুশাসন প্রতিষ্ঠা ব্যাংকগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক হচ্ছে। পর্ষদে পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে নতুন করে। আর যাতে বেনামি ঋণ তৈরি না হয়, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এদিকে আমানতের অর্থ ফেরত পেতে 6টি আর্থিক প্রতিষ্ঠানের 12,000-এর বেশি আমানতকারী আন্দোলনে নেমেছে। প্রতিষ্ঠানগুলো হলো FSS ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফর ইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপল লিজিং অ্যান্ড ইন্টারন্যাশনাল লিজিং। সূত্র বলছে, বিতরণকৃত ঋণের স্থিতি প্রায় 76,000 কোটি টাকা। এর মধ্যে খেলাফি ঋণ প্রায় 28,000 কোটি টাকা, অর্থাৎ মোট বিতরণকৃত ঋণের 36% খেলাপি। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।